নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যেটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেস আনতে গেলে সর্বপ্রথম আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভেক্টর স্পেস, অর্থাৎ ভেক্টর স্পেস জিনিসটা কি। তো আমি প্রথমে ধরে নিলাম ভি হচ্ছে একটা নন এমটি সেট এবং প্লাস বি এ বাইনারি কম্পোজিশন অন ভি। এই দেখো, প্লাসটাকে আমি গোলের মধ্যে রেখেছি কেন? কারণ এটা ভেক্টর স্পেস, এটা ভেক্টরের ক্ষেত্রে স্কেলার, ভেক্টর এবং স্কেলারের একসাথে সংমিশ্রণের একটা তৈরি হচ্ছে ভেক্টর স্পেস, ঠিক আছে। তো সুতরাং আমি এখানে কিছু স্কেলার কোয়ান্টিটি পাবো, কিছু ভেক্টর কোয়ান্টিটি পাবো। তো সুতরাং যেহেতু ভেক্টর কোয়ান্টিটি পাবো, তো ভেক্টরটাকে আমি প্লাসটা ভেক্টরের দুটো ভেক্টরের মধ্যে বা একটা ভেক্টরের সাথে যখন স্কেলারের প্লাস করব বা মাল্টিপ্লাই করব, তখন সেক্ষেত্রে কি না, এটা প্লাসটাকে গোলের মধ্যে বা ডটটাকে গোলের মধ্যে আমরা রাখবো। তাহলে কি না, ধরে নিলাম ভি হচ্ছে একটা নন এমটি সাবসেট, এই নন এমটি সেট এন্ড প্লাস বি এ বাইনারি কম্পোজিশন অন ভি, আর লেট এ প্লাস ডট বি এ ফিল্ড অ্যান্ড লেট ডট বি অ্যান এক্সটার্নাল কম্পোজিশন অফ এফ উইথ ভি, ঠিক আছে। অর্থাৎ এ প্লাস ডট একটা ফিল্ড, আমি ফিল্ড পড়িয়ে দিয়েছি, ফিল্ড সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আশা করি প্রত্যেকের আছে। ডট হচ্ছে কি না একটা এক্সটার্নাল কম্পোজিশন, ঠিক আছে, অন এফ উইথ ভি, ঠিক আছে। তো আমি এখানে যেটা জানবো, ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ, অর্থাৎ ভি ভেক্টর স্পেসটা ওভার দ্য ফিল্ড এফ এর রেসপেক্টে কখন আমরা তাকে ভেক্টর স্পেস বলতে পারবো। তো এই যে দেখি, দেন ভি ইজ সেড টু বি দ্য ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এই যে বিরাট ইম্পর্টেন্ট জিনিস, এটা কি না, ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ, এফ ফিল্ডের ওপর এই যে ভেক্টর স্পেস যেটা আছে সেটা আমি তখনই বলবো ইফ দ্য ফলোইং কন্ডিশনস আর স্যাটিসফাইড, অর্থাৎ যদি সমস্ত কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। তো সর্বপ্রথম কি স্যাটিসফাই করতে হবে না, কমিউটেটিভ গ্রুপের যা কন্ডিশন আছে সেই সমস্ত কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। কার উপর বেস করে না, ভি এর উপর বেস করে, অনলি ভি এর উপর বেস করে উইথ রেসপেক্ট টু প্লাস। এই যে আমি যে বাইনারি কম্পোজিশন প্লাসটা নিয়েছিলাম, এই যে প্লাস বাইনারি কম্পোজিশনটা কার উপর নিয়েছিলাম না, ভি সেটের উপর নিয়েছিলাম। তো সুতরাং ভি সেটের উপর প্লাস বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে আমাকে ওটাকে কমিউটেটিভ গ্রুপ প্রমাণ করতে আগে দেখাতে হবে। তো কমিউটেটিভ গ্রুপ হতে গেলে কি হয় না, চারটা প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স উইথ কমিউটেটিভ প্রপার্টি, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। অর্থাৎ এই চারটা প্রপার্টি যদি হোল্ড করে যায় তখন সেটাকে আমরা বলবো কি না, প্রথমেই চারটা প্রপার্টি আমাকে হোল্ড করাতে হবে। তাহলে দেখো, ধরে নিলাম আলফা একটা ভেক্টর, বিটা একটা ভেক্টর, যদি আলফা প্লাস বিটা দুটোই যদি এই ভেক্টর যে ভি এর মধ্যে থাকে, যেখানে ফর অল আলফা কমা বিটা বিলংস টু ভি, এবং 2 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে তিনটা ভেক্টর এখানে নিয়ে নিলাম, একটা আলফা, একটা বিটা এবং একটা গামা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা, যেখানে ফর অল আলফা কমা বিটা কমা গামা বিলংস টু ভি। এবার দেখো 3 নম্বর হচ্ছে কিনা দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট থিটা। আমরা জানি থিটা হচ্ছে কি, এখানে একটা নাল ভেক্টর, নাল ভেক্টর মানে ওর প্রত্যেকটা এলিমেন্টই কত হবে না, 0 0 0 হবে। তো সুতরাং আলফা আমি একটা যে কোনো ভেক্টরকে যদি আমি একটা 0 0 0 ভেক্টর দ্বারা বা 0 0 ভেক্টর দ্বারা আমরা যদি তাকে প্লাস করি, তাহলে আমরা কি পাবো, সেই আলফা ভেক্টরটাই পাবো, ফর অল আলফা বিলংস টু ভি। তখন এই থিটাটাকে বলা হচ্ছে কি না, আইডেন্টিটি এলিমেন্ট। পরবর্তী 4 নম্বর যেটা আছে, দেখো ফর ইচ আলফা বিলংস টু ভি, আলফা ইন ভি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট মাইনাস আলফা ইন ভি সাইজ দ্যাট আলফা প্লাস ও মাইনাস আলফা ইকুয়াল টু থিটা। অর্থাৎ প্লাসের রেসপেক্টে আমরা যেমন জানি ইনভার্স প্রপার্টি, সেই ইনভার্স প্রপার্টি সেখানে লেখা আছে, এবং কিনা আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি বিটা প্লাস আলফা হয়, ফর অল আলফা কমা বিটা বিলংস টু ভি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, 10টা প্রপার্টি আছে, 10টা প্রপার্টি অত পরপর মুখস্থ রাখবো কি করে। তো লজিক্যালি আমরা মনে রাখবো সেটাকে কমিউটেটিভ গ্রুপের প্রপার্টিগুলো হোল্ড করতে হবে উইথ রেসপেক্ট টু প্লাসের রেসপেক্টে। এটা কার মধ্যে থাকবে না, অনলি ভি এর মধ্যে থাকবে। এবার আমি আসি এক্সটার্নাল কম্পোজিশনের উপর বেস করে। এক্সটার্নাল কম্পোজিশন কেন বলেছে, কারণ আমরা দেখো এখানে অনলি ভি কে নিয়ে কাজ করছিলাম, আর এখানে কি না এ প্লাস ডট একটা তোমার ফিল্ড এসছে, সেই ফিল্ডের সাথে আমি ভি কে নিয়ে আসছি। তো সুতরাং একটা এক্সটার্নাল কোনো একটা যে কম্পোজিশনকে নিয়ে আসছি, সেক্ষেত্রে সেই এক্সটার্নাল কম্পোজিশনটাকে কি না আমরা ডট দ্বারা ডিনোট করছি। তো সুতরাং আমি ধরে নিলাম ডট হচ্ছে একটা এক্সটার্নাল কম্পোজিশন। তো এক্সটার্নাল কম্পোজিশনের আন্ডারে যে মনোয়েডের যে কয়েকটা সূত্র ছিল, সেই সমস্ত সূত্র আমাকে হোল্ড করাতে হবে। আচ্ছা, মনোয়েড হতে গেলে কি করতে হয় না, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এবং আইডেন্টিটি প্রপার্টি, এই তিনটে প্রপার্টি হোল্ড করতে হবে। তো এই যে এখানে এক্সটার্নাল প্রপার্টিটা অ্যাপ্লাই করবো কার উপর না, একটা স্কেলার কোয়ান্টিটির সাথে একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট মিনস একটা ফিল্ডের কোয়ান্টিটির সাথে একটা ভেক্টর স্পেসের একটা ভেক্টর কোয়ান্টিটির মধ্যে আমি কি করবো না, এক্সটার্নাল কম্পোজিশনটা অ্যাপ্লাই করবো। তো আচ্ছা দেখো, তো সিটা কার মধ্যে অন্তর্গত না, সি বিলংস টু এফ, এফ এর মধ্যে, ফিল্ডের মধ্যে, এবং এই আলফা বিলংস টু কি না ভি। আর এই যে এখানে সিটা আছে না, এই সিটাকে আমরা কি করবো না, স্কেলার কোয়ান্টিটি হিসাবে ডিনোট করবো। সি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা আলফা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এদের মধ্যে যখন আমরা ডট প্রোডাক্টটা করবো, সি ডট আলফা বাইনারি কম্পোজিশন যেটা আছে বিলংস টু ভি এর মধ্যে থাকবে, দ্যাট মিনস ক্লোজার প্রপার্টি হোল্ড। পরবর্তী যেটা আছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সি ডট ডি ডট আলফা ইকুয়াল টু সি ডট ডি ডট আলফা। দেখো সি ডট ডি ডট আলফা, ডি ডট আলফা যখন ডি এর সাথে আলফাকে মাল্টিপ্লাই করছি, তখন সেটা কি হচ্ছে না, এখানে একটা ডটটা আমার বাইনারি এক্সটার্নাল কম্পোজিশনের জন্য আমি গোল করে রেখেছি। আবার দেখো একটা জিনিস,
যখন আমরা সি ডট ডি ডট আলফা করছি, সি একটা স্কেলার কোয়ান্টিটি, ডি অলসো একটা স্কেলার কোয়ান্টিটি। তো সুতরাং দুটো স্কেলার কোয়ান্টিটি যখন গুণ করবো তখন এখানে ডট দিয়ে গোল করা দরকার নেই, জাস্ট ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন, সি ডট ডি করলাম ডট আলফা। কারণ কি যখন আমি আলফা অর্থাৎ একটা স্কেলারের সাথে একটা ভেক্টরের যখন আমি গুণ করবো তখনই সে রেখে দেখি না বাইনারি কম্পোজিশন ডটটাকে আমি একটা গোলের মধ্যে রাখছি, ঠিক আছে। ফর অল সি কমা ডি বিলংস টু এফ অ্যান্ড ফর অল আলফা বিলংস টু ভি। এবার দেখো আমাদের যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করতে হয় তাহলে আমরা জানি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1, তাহলে 1 ডট আলফা ইকুয়াল টু আলফা, যেখানে 1 বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তাহলে মনোয়েড উইথ রেসপেক্ট টু ডট, অর্থাৎ ডটের রেসপেক্টে আমাকে কি না হয়েছে স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটির মধ্যে মনোয়েড যে তিনটা সূত্র আছে সেই তিনটা সূত্র আমাকে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে কিন্তু বলা যাবে না মনোয়েড উইথ রেসপেক্ট টু ডট, আমি তোমাদের বোঝার জন্য আমি এইভাবে বললাম। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না আমার ডিস্ট্রিবিউটিভ ল যেটা আছে না, সি ডট আলফা প্লাস বিটা ইকুয়াল টু সি ডট আলফা প্লাস সি ডট বিটা। আবার দেখো সি প্লাস ডি ডট আলফা ইকুয়াল টু সি ডট আলফা প্লাস ডি ডট বিটা। যেহেতু এখানে সি আর ডি দুটোই হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি, তো সুতরাং এই জন্য এখানে প্লাসটার মধ্যে কিন্তু গোল চিহ্ন দেওয়া নেই। এবার দেখো এখানে যখন আমার স্কেলারের সাথে ভেক্টর একসাথে আসবে তখন সেখানে প্লাস করি বা ডট করি, তখন সেক্ষেত্রে কি করবো না সেটা একটা গোল দিয়ে ডিনোট করে দেবো। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো যখন এই 10টা প্রপার্টি হোল্ড করে যাবে তখনই আমরা কি বলবো না ভেক্টর স্পেস সেটাই হচ্ছে একটা ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, এবং সেটাকে ডিনোট করা হয় কি না ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। এফ ফিল্ডের উপর ভি একটা ভেক্টর স্পেস, এটাকে ডিনোট করা হয় ভি কমা এ প্লাস ডট কমা প্লাস দিয়ে হচ্ছে ডট, ঠিক আছে। দুটো প্লাস একটা ডট মানে কি না সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটিগুলো যখন আমরা প্লাস বা ডট করব, আর যখন ডটের যে গোলের ভিতরে প্লাস আর ডট থাকছে তখন সেটা হচ্ছে কি না একটা স্কেলারের সাথে একটা ভেক্টরের যখন আমি প্লাস বা ডট করব, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। যেখানে ভি ইজ কল্ড দ্য ভেক্টরস অ্যান্ড এফ ইজ কল্ড দ্য স্কেলার, যেটা আমি বললাম। তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো ভেক্টরের কিন্তু এখানে ডট প্রোডাক্ট কোথাও নেই। স্কেলারের সাথে ভেক্টরের আছে, কিন্তু দুটো স্কেলারের আছে কিন্তু দুটো ভেক্টরের কিন্তু পরস্পর কোনো ডট প্রোডাক্ট এখানে নেই, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কারণ ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট চলে আসলে আমাদের সেই ভেক্টর অ্যালজেব্রা যা পড়িয়েছিলাম ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট অনেক কিছু জিনিস চলে আসবে। তো এবার আমাদের দেখো একটা সাবস্পেস কাকে বলবো না, ধরে নিলাম একটা ভেক্টর একটা নন এমটি সাবসেট ডব্লিউ অফ এ ভেক্টর স্পেস ভি। ভি একটা ভেক্টর স্পেস, এই ভি এক ভেক্টর স্পেসের মধ্যে একটা নন এমটি সাবসেট যদি ডব্লিউ হয়, এবং সেই ডব্লিউটাকে আমি তখনই ভি এর ভেক্টর স্পেস বলবো যদি কি হয় না প্লাসের রেসপেক্টে আর ডটের রেসপেক্টে ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করে যায়। অর্থাৎ কি না যদি আলফা আর বিটা দুটো ভেক্টর হয় কার মধ্যে না অন্তর্গত এটা ডব্লিউর মধ্যে, তাহলে আলফা প্লাস বিটাটা যদি ডব্লিউর মধ্যে থাকে তখন সেটাকে আমরা কি বলবো না অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, তাহলে এটা হচ্ছে একটা সাবস্পেস হবে। আবার দেখো যদি আলফা বিলংস টু ডব্লিউ হয় এবং একটা স্কেলার কোয়ান্টিটি সি বিলংস টু এফ হয়, তাহলে আমরা বলতে পারবো কি না সি আলফা বিলংস টু ডব্লিউ। এই যে এই দুটো প্রপার্টি যখন হোল্ড করে যাচ্ছে তখন সেটাকে কি বলা হবে না সাবস্পেস বলা হবে। এবার দেখো থিওরেম কি আছে না ইন্টারসেকশন অফ টু সাবস্পেস ইকুয়াল টু সাবস্পেস, অর্থাৎ দুটো সাবস্পেসের আমরা যদি ইন্টারসেকশন নিই তাহলে সেটা অবশ্যই কি হবে না একটা সাবস্পেস হবে। কিন্তু দুটো সাবস্পেসেস যদি আমরা ইউনিয়ন নিয়ে নিই তাহলে সেটা কি হবে না মে নট বি সাবস্পেস, অর্থাৎ সেটা সাবস্পেস হতেও পারে বা নাও পারে, ঠিক আছে। এবার দেখো আমি কি বলছি, একটা স্পেশাল কন্ডিশন আছে কার ইউনিয়নের ক্ষেত্রে, যেখানে আমরা দুটো ভেক্টরের যদি ইউনিয়ন নিই তখন আমরা সেক্ষেত্রে বলবো ইউনিয়নটাও সাবস্পেস হবে। তো স্পেশাল কন্ডিশনটা কি আছে না যদি ইউ আর ভি দুটো সাবস্পেস হয় এবং ইউ ইউনিয়ন ডাব্লিউ কে আমরা ডাব্লিউ একটা সাবস্পেস হবে ইফ অ্যান্ড অনলি ইফ আইদার ইউ ইজ এ সাবসেট অফ ডাব্লিউ অর ডাব্লিউ ইজ এ সাবসেট অফ ইউ, অর্থাৎ যদি ইউটা ইজ এ সাবসেট অফ ডাব্লিউ হয় বা ডাব্লিউ ইজ এ সাবসেট অফ ইউ হয় তখন আমরা কি বলতে পারবো না ইউ ইউনিয়ন ডাব্লিউটাও কি হবে না একটা সাবস্পেস হবে। তো ন্যাচারালি কিন্তু ইউ ইউনিয়ন যে ডাব্লিউ একটা সাবস্পেস নাও হতে পারে, ঠিক আছে। এবার দেখো সাম ইম্পর্টেন্ট সাবস্পেস, বেশ কিছু ইম্পর্টেন্ট সাবস্পেস সম্পর্কে আলোচনা করা আছে। তো ধরে নিলাম ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একদম ধরে নেবো। আমি যদি প্রত্যেক ক্ষেত্রে ওভার এ ফিল্ড এফ আমি জিনিসটা বলবো না, এটা তোমরা ধরেই নেবে। যখনই আমি ভি একটা ভেক্টর স্পেস বলবো তখনই মনে রাখবে কি ওভার দ্য ফিল্ড এফ। তো ধরে নিলাম আলফা একটা ভেক্টর যেটা আলফা বিলংস টু ভি এর মধ্যে থাকবে, দেন সি একটা এনি এলিমেন্ট যেটা এফ এর মধ্যে থাকবে। যদি সি আলফা এটা ডব্লিউর মধ্যে থাকে তখন সেটাকে কি বলবো না সেই ডব্লিউটা একটা সাবস্পেস করবে। এটা অর্থাৎ কি না ভি হচ্ছে যে কোনো একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ যদি আলফা এনি এলিমেন্ট অফ ভি হয় এবং সি যদি এনি এলিমেন্ট অফ এফ হয় এবং যদি সি আলফাটা ডব্লিউর মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো কি না এটা একটা ডব্লিউটা একটা সাবস্পেস হবে। আবার দেখো তো এখানে আমি আলফা একটা ভেক্টর নিয়েছিলাম, যদি এখানে দুটো ভেক্টর নিয়ে নিই আলফা কমা বিটা বিলংস টু ভি, এবং একই রকম করে যদি দুটো আমি স্কেলার কোয়ান্টিটি নিয়ে নিই সি কমা ডি বিলংস টু এফ,
তাহলে আমরা বলতে পারবো সি আলফা প্লাস ডি বিটা যদি ডব্লিউ ইকুয়াল টু সি আলফা প্লাস ডি বিটা যদি হয়, যেখানে সি কমা ডি বিলংস টু এফ ফ্রম সে সাবস্পেস, তখনও সেটা কি করবে না একটা সাবস্পেসকে ডিনোট করবে। পরবর্তী যেটা লেখা আছে দেখো 2x2 রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স, 2x2 রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা জানি যার ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট জিরো, তাকে বলা যায় ডায়াগোনাল ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা জানি যার এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে তখন তাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। 2x2 রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি যার এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে তখন সেক্ষেত্রে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি না ওই যে আমার ডায়াগোনাল এলিমেন্টগুলোর উপরের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো অবশ্যই নন জিরো এলিমেন্ট হতে হবে, সেটা আপার ট্রায়াঙ্গুলার। ডায়াগোনাল এলিমেন্টটা নন জিরো হতেও পারে বা নাও পারে, ঠিক আছে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একই কেস, ডায়াগোনাল এলিমেন্টগুলোর নিচের এলিমেন্টগুলো অবশ্যই নন জিরো হতে হবে, কিন্তু ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হতেও পারে বা নাও হতে পারে, ঠিক আছে। তো সুতরাং এগুলো হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর কি না লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে যতগুলো বললাম, ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে কিনা ফ্রমস এর সাবস্পেস, এটা একটা সাবস্পেস ডিনোট করবে। তাহলে কি কি বললাম দেখো, এখানে বললাম একটা রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর কি বললাম 2x2 রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, তারপর বললাম 2x2 রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সমস্তগুলোই কি করবে না একটা সাবস্পেস ফর্ম করবে। তো এটা যদি আমার মনে রেখে দিই তাহলে আমাকে আর পরবর্তীকালে চেক করার কোনো দরকার নেই, একদম হুবহু আমার যদি এরকম কোনো অপশন চলে আসে ডিরেক্টলি আমরা অ্যান্সারের দিকে আগে যেতে পারবো। তো পরবর্তী এটা আছে লিনিয়ার কম্বিনেশন। হোয়াট ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন? তো ধরে নিলাম ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ এবং আলফা 1 আলফা 2 আলফা 3 করে আলফা আর একটা আর সংখ্যক ভেক্টর ধরলাম, যেটা কার মধ্যে আছে না ভি এর মধ্যে আছে। এবং আমি একটা এমন নতুন একটা ভেক্টর ধরে নিলাম বিটা ইন ভি, এবং যেখানে কি না বিটা ইজ সেড টু বি দ্য লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা আর ইফ বিটা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ বিটা ইকুয়াল টু c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস c3 আলফা 3 প্লাস ডট ডট করে cr আলফা আর। অর্থাৎ যেটা আমি বললাম বাংলায় যদি বলি যে আলফা 1 আলফা 2 করে আলফার যদি একটা আর সংখ্যক ভেক্টর থাকে যেটা ভি এর মধ্যে, এবং আমরা যদি বিটা একটা যে কোনো ভেক্টর ধরে নিই, এবং ওই বিটা ভেক্টরটাকে যদি এই আলফা 1 আলফা 2 আলফা 3 করে আলফা আর এর একটা তোমার মানে লিনিয়ার কম্বিনেশন আকারে আমাকে লিখতে হবে। লিনিয়ার কম্বিনেশন মানে কি, আমি যে কোনো একটা করে স্কেলার কোয়ান্টিটি নেব, এনি টাইপ অফ স্কেলার কোয়ান্টিটি, যেমন c1 একটা নিলাম, c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস c3 আলফা 3, এইভাবে সে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, চারটা হোক, যটা খুশি ভেক্টর থাকুক না কেন, সেই সমস্ত ভেক্টরগুলোর মধ্যে কোনো একটা স্কেলার মাল্টিপল করে তাদের যোগ করে বিয়োগ করে যেমন করে হোক, যদি আমরা এই বি ভেক্টরটাকে আমরা যদি বের করতে পারি তখনই আমরা কি বলবো না বি ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 আলফা 2 আলফা 3 করে আলফা আর সংখ্যক। যদি তোমাকে দুটো দেওয়া থাকে, সাপোজ আমি ধরলাম কি না একটা 1 1 0 দেওয়া থাকলো আর একটা 0 1 2 দেওয়া থাকলো, ঠিক আছে। আমি এটাকে 1 আর এটাকে 2 দিয়ে গুণ করলাম, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে কত হচ্ছে না 1, এটা 1 1 প্লাস 2 মানে হচ্ছে 3, আর এটা 1 প্লাস 4 এই 0 প্লাস 4 মানে 4। দেখো তো তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি কি না 1,3,4 1 3 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 1 0 1 ইন্টু 1 1 0 প্লাস 2 ইন্টু 0 1 2। তাহলে দেখো তো এটা একটা ভেক্টর বিটা ধরে নিলাম, তো আমি এটাকে লিখতে পারি তো c1 আলফা 1 প্লাস c2 আলফা 2। তাহলে দেখো এই যে এই আলফা 1 আর আলফা 2 দুটো ভেক্টর, বিটা অলসো একটা ভেক্টর, তো বিটা ভেক্টরটাকে আলফা 1 এবং আলফা 2 ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে আমি কি লিখতে পারলাম না মানে এক্সপ্রেস করতে পারলাম। তো এটাই হচ্ছে কিনা লিনিয়ার কম্বিনেশন অফ এ ভেক্টর স্পেস। এবার দেখো বলছি লিনিয়ার কম্বিনেশন তো করে নিলাম, লিনিয়ার ডিপেন্ডেন্সি আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি আমাদের জানতে হবে। অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা বলবো যে এই ভেক্টর যেটা বের করলাম এগুলো লিনিয়ার ডিপেন্ডেন্ট হবে, কোন ক্ষেত্রে বলবো যে এই যে ভেক্টরগুলো আমরা বের করলাম যেগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে। তো দেখো লিনিয়ার ডিপেন্ডেন্ট হতে গেলে কি হতে হবে না, আমরা যে আমি এটা বের করলাম লিনিয়ার কম্বিনেশনটা বের করলাম, আমরা c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস c3 আলফা 3 ডট ডট করে cn আলফা n ইকুয়াল টু যদি থিটা হয়ে যায়, যেখানে থিটা হচ্ছে একটা নাল ভেক্টর, ঠিক আছে, এবং যদি c1 c2 c3 cn নট অল ইন 0, যদি সবগুলো একসাথে 0 না হয় তখন সেক্ষেত্রে আমরা বলবো কি না এই যে এখানে যে ভেক্টরগুলো আছে আলফা 1 আলফা 2 করে আলফা n হচ্ছে কি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর, ঠিক আছে। দেখো এবার দেখো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যদি c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস c3 আলফা 3 করে cn আলফা n ইকুয়াল টু 0 হয়ে যায়, যেখানে c1 c2 c3 করে cn যতগুলো আমি স্কেলার কোয়ান্টিটি নিয়েছি সমস্ত স্কেলার কোয়ান্টিটিগুলো যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করা মানে কি সেটা 0ই হয়ে যাবে। অর্থাৎ যদি সবগুলো 0 হয় তখনই আমরা বলবো কি না আলফা 1 আলফা 2 আলফা 3 করে আলফা n ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। লিনিয়ার ডিপেন্ডেন্ট হতে গেলে যে কন্ডিশন আছে শুধুমাত্র কি না স্কেলার কোয়ান্টিটিগুলো নট অল 0,
সবগুলো একসাথে জিরো হওয়া চলবে না। আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে কি না স্কেলার কোয়ান্টিটি যেগুলো আছে সেগুলো কি না সবগুলোকে জিরো হতে হবে। এই হচ্ছে মেন ফান্ডা লিনিয়ার ডিপেন্ডেন্সি এবং লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সির ক্ষেত্রে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থিওরেম অফ লিনিয়ার ডিপেন্ডেন্সি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি। এর মধ্যে কিছু থিওরেম আছে। কি থিওরেম? 1 নম্বর বলছে দ্য সেট অফ ভেক্টরস কন্টেনিং দ্য নাল ভেক্টর থিটা ইন এ ভেক্টর স্পেস ভি ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে সেট অফ ভেক্টরস কন্টেনিং দ্য নাল ভেক্টর, যদি কোনো একটা ভেক্টর স্পেস নাল ভেক্টরটাকে কন্টেন করে, অর্থাৎ আমাকে একটা সেট অফ ভেক্টর দিয়ে দিল বা কোনো একটা ইকুয়েশন এমনভাবে দিয়ে দিল যেটা তোমার কি না একটা ভেক্টর সেট অফ ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে, তাহলে আমি দেখবো ওই যে দেওয়া ইকুয়েশনটা নাল ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে কিনা বা নাল ভেক্টরটা ওর মধ্যে আছে কিনা। যদি নাল ভেক্টর অর্থাৎ 0 0 0 দিয়ে ওইটা স্যাটিসফাই করে যায় তখন সেটাকে আমরা কি বলবো না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। এবার দেখো কি বলেছে, দ্য সেট অফ কনসিস্টিং অফ এ সিঙ্গেল নন জিরো ভেক্টর আলফা ইন এ ভেক্টর স্পেস ভি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দ্য সেট কনসিস্টিং অফ এ সিঙ্গেল নন জিরো ভেক্টর আলফা, যদি কোনো একটা সেট অফ ভেক্টর থাকে যেখানে একটা সিঙ্গেল নন জিরো ভেক্টর আলফা থাকে তখন সেই ভেক্টর স্পেসটাকে কি বলবো না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। পরবর্তী যেটা আছে দেখো, এ সুপার সেট অফ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এ সুপার সেট মানে কি, সাপোজ আমি কোনো একটা সেট নিলাম, A is a subset of B, ঠিক আছে, A is a subset of B, that means B is a superset of A, ঠিক আছে। যদি আমি বলি যে সাপোজ A একটা B, এখানে A থাকলো এখানে B থাকলো, আমি তো বলবো A is a subset of B, দেন আমি বলবো B is the superset of A, তাহলে A superset of a linearly dependent set of vectors is linearly dependent। অর্থাৎ এটা যদি বলছে superset of a linearly dependent vector is linearly dependent, ঠিক আছে। তাহলে দেখো যদি A হচ্ছে linearly dependent হয় তাহলে A এর সুপারসেট কোনটা B, তাহলে বিটাও হবে কিনা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবার দেখো এ সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি ঘুরিয়ে কথাটা বলি তাহলে বি যদি তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বি এর যে সাবসেট আছে এ তখন সেটা হবে কি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক এর উল্টো, অর্থাৎ যদি ছোটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে বড়টা ডিপেন্ডেন্ট হবে, আবার যদি ঘুরিয়ে বলি বড়টা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ছোটটা ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। পরবর্তী যেটা পড়বো সেটা বেসিস, অর্থাৎ বেসিস কি জিনিস না লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, দ্য সেট এস of vector in F is said to be the basis of V। অর্থাৎ আমরা V একটা ভেক্টর স্পেস ধরে নিলাম, আমরা জানি ভেক্টর স্পেস সবসময় ওভার দ্য ফিল্ড F এর আন্ডারে হয়। আমি আর একটা সেট অফ ভেক্টর ধরলাম এস, কার মধ্যে না এটা অবশ্যই ভি এর মধ্যে, দ্যাট মিনস সাবসেট অফ ভি। তাহলে দ্য সেট এস অফ দ্য ভেক্টরস ইন ভি ইজ সেড টু বি দ্য বেসিস অফ ভি। তাহলে একে আমি বেসিস কখন বলবো না যদি এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি হয়, যদি এসটা ভি এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় আর কি না এস জেনারেটস ভি, অর্থাৎ এসটা যদি ভি কে জেনারেট করে তখনই আমরা কি বলবো না এটা বেসিস। তাহলে বেসিস হতে গেলে দুটো মেনলি প্রপার্টি হতে হবে, সর্বপ্রথম যে প্রপার্টিটা সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আর 2 নম্বর হচ্ছে কিনা জেনারেট করতে হবে। তো এই যে জেনারেট করতে হবে ব্যাপারটা কি না ওটা আমি যখন এক্সাম্পল দেবো তখন আমি ক্লিয়ার করে দেবো কিছুক্ষণের মধ্যেই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডাইমেনশন। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস? তাহলে দ্য নাম্বার অফ ভেক্টরস ইন এ বেসিস অফ এ ভেক্টর স্পেস ভি ইজ সেড টু বি দ্য ডাইমেনশন অফ র্যাঙ্ক অফ ভি। অর্থাৎ আমাকে ডাইমেনশন যদি বের করতে চাই তাহলে আমি আগে বেসিস বের করব, ওই বেসিস সেট যে সেটটা থাকবে এই যে দ্য সেট এস অফ ভেক্টর ইন সেট টু বি দ্য বেসিস, তাহলে এস ভেক্টরটাকে আমি বেসিস বলবো। অর্থাৎ ওই এস ভেক্টর স্পেসের আন্ডারে যতগুলো ভেক্টর থাকবে ওই নাম্বার অফ ভেক্টরসটাকেই বলা হচ্ছে কি না ডাইমেনশন। দ্য নাম্বার অফ ভেক্টরস ইন এ বেসিস অফ এ ভেক্টর স্পেস ভি ইজ সেড টু বি দ্য ডাইমেনশন অর র্যাঙ্ক অফ ভি ডিনোটেড বাই ডিম ভি। অর্থাৎ এটা কি দ্বারা ডিনোট করা হচ্ছে না ডাইমেনশন অফ ভি দ্বারা ডিনোট করা হচ্ছে ডিম ভি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা বলছে থিওরেম অফ বেসিস, অর্থাৎ বেসিসের কিছু থিওরেম আছে, থিওরেমগুলো সম্পর্কে একটু হালকা করে আলোচনা করে দিচ্ছি। দেখো বলছে দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। যে কোনো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস যদি হয় তাহলে তার মধ্যে অবশ্যই একটা বেসিস এক্সিস্ট করবে, ঠিক আছে। তাহলে এটা একটা থিওরেম ওয়াইজ মনে রাখলাম, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের মধ্যে অবশ্যই সেটা কি করবে না একটা বেসিস এক্সিস্ট করবে। এনি টু বেসিস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হ্যাভ দ্য সেম নাম্বার অফ ভেক্টর। কোনো একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের মধ্যে যদি আমরা দুটো বেসিস বের করতে পারি তাহলে দুটো বেসিসের মধ্যেই আমার কি থাকবে সেম নাম্বার অফ ভেক্টর থাকবে। অর্থাৎ যদি দুটো বেসিস হয় তাহলে দুটো বেসিসের ডাইমেনশনটা কি হবে না সেম হবে, কারণ আমরা জানি দ্য নাম্বার অফ ভেক্টরস ইন এ বেসিস ইজ ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ দ্য ভেক্টর, ঠিক আছে, ভেক্টর স্পেস।
তিনের দাগেটা কি বলা আছে, লেট ভি বি এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন ওভার এ ফিল্ড এফ দেন এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ এন ভেক্টরস অফ ভি ইজ এ বেসিস অফ ভি। অর্থাৎ কি না, ধরে নিলাম ভি একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন ডাইমেনশনাল একটা ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ ফিল্ডের আন্ডারে আমরা জানি বললাম যেটা ওটা বারবার বলার কিছু নেই, দেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ এন ভেক্টরস অফ ভি ইজ এ বেসিস অফ ভি। অর্থাৎ যদি সেখানে এন নাম্বার অফ ভেক্টরস যদি তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমরা বলবো কি না সেটা অবশ্যই একটা কি হবে না বেসিস হবে। তাহলে কি না ভি একটা ভেক্টর স্পেস যেটা তোমার কি যার ডাইমেনশন হচ্ছে এন, এবং যদি দেখা যাচ্ছে ওই এন সংখ্যক ভেক্টর স্পেস যদি তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা বলতে পারবো কি না ভি ইজ এ বেসিস অফ ভি। তাহলে ভিটা অবশ্যই কি না একটা বেসিস হবে। পরবর্তী যেটা আছে, ইফ ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন, যদি ভি এর ডাইমেনশনটা এন হয় তাহলে আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান ভেক্টরস অফ ভি ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কারণ কি আমরা এই যে কি আগের ক্ষেত্রেই বললাম, যদি দেখো এই যে ভিতরেটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তার যে বাইরের সুপার সেটটা হবে সেটাও কি হবে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তো তাহলে দেখো একই রকম করে যদি বলা আছে যদি ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন হয় তাহলে তো এন প্লাস ওয়ান ভেক্টর যেটা আছে সেটাও কি হবে ভি এর মধ্যে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর পরবর্তী যেটা আছে, যদি ইউ আর ভি দুটো সাবস্পেস হয়ে যায় তাহলে ডাইমেনশন অফ ইউ প্লাস ভি ইকুয়াল টু কি হবে না ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভি। ঠিক আছে, এগুলো আর প্রুফ করার দরকার নেই, ডিরেক্টলি আমরা মুখস্থ রেখে দেবো। হাতে সময় খুব কম, আমাদেরকে খুব তাড়াতাড়ি পরীক্ষার ঘন্টা বেজে গেছে আর 1 মাসও হাতে সময় নেই, তো সুতরাং এখন একটু ফাস্ট করাতেই হবে। 6 দাগেটা কি লেখা আছে, ধরে নিলাম ভি হচ্ছে একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস যেখানে ইউ কমা ভি কম্পোনেন্ট অফ ইচ আদার ইন ভি। অর্থাৎ ইউ আর ভি যদি দুটো কম্পোনেন্ট হয়, কম্পোনেন্ট অফ ইচ আদার একে অপরের যদি কম্পোনেন্ট হয় ভি ভেক্টর স্পেসের মধ্যে, তখনই আমরা বলতে পারবো ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লিউ। ঠিক আছে, তাই একটা ভুল হয়ে গেছে এখানে, ইউ আর ডাব্লিউ যা কম্পোনেন্ট অফ দ্য ইচ আদার ইন ভি, কারণ ভিটা ভি এর কম্পোনেন্ট কি করে হবে, তাই তো একই এখানে ডাব্লিউ আসলো কোথা থেকে। দেখো যদি ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় এবং ইউ আর ডাব্লিউ যদি কম্পোনেন্ট অফ ইচ আদার ইন ভি, অর্থাৎ ভি এর মধ্যে ইউ এবং ডাব্লিউ দুটো যদি পরস্পর কম্পোনেন্ট হয় পরস্পরের মধ্যে, তাহলে আমরা লিখতে পারবো ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লিউ। ঠিক আছে, আবার দেখো একই রকম ক্ষেত্রে যদি ভি একটা ভেক্টর স্পেস হয় এবং ডাব্লিউ যদি একটা সাবস্পেস হয় of the vector space v এর মধ্যে, তাহলে ডাইমেনশন অফ ভি বাই ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ডাব্লিউ। তাহলে এই যে তিনটে সূত্র একদম ইজিলি মনে রেখে দেবো। যদি ইউ আর ভি দুটো সাবস্পেস হয় তাহলে ডাইমেনশন অফ ভি প্লাস ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভি। এবার দেখো ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লিউ কখন লিখতে পারবো, যদি দেখা যাচ্ছে ইউ আর ডাব্লিউ যদি দুটো কম্পোনেন্ট হয় ইচ আদার পরস্পরের মধ্যে ইন ভি এর মধ্যে। আর দেখো যদি ভি একটা ভেক্টর স্পেস হয় এবং ডাব্লিউ যদি একটা তার সাবস্পেস হয়ে যায় তাহলে ডাইমেনশন অফ ভি বাই ডাব্লিউ লিখতে পারবো আমরা কি না ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ডাব্লিউ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট পেজে চলে যাই। বলছে কি না লেট এস বি এ ভেক্টর স্পেস ভেক্টর স্পেস অফ অল এন ক্রস এন রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি এস একটা যে কোনো ভেক্টর স্পেস হয় যেখানে এটা কি না এস হচ্ছে অল এন ক্রস এন রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তখন আমরা বলতে পারবো ডাইমেনশন অফ এস ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1/2। এটা ডাইরেক্ট সূত্র একদম মনে রেখে দেবো। আবার একই রকম করে টি যদি একটা ভেক্টর স্পেস হয় অফ এন ক্রস এন রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি এ ট্রান্সপোজ ইকুয়াল যদি এ হয়ে যায় তখন সেক্ষেত্রে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি ডাইমেনশন বের করতে চাই তাহলে কি করবো এন ইন্টু এন প্লাস 1/2। আর যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তার যদি ডাইমেনশন বের করতে চাই তখন কি করবো এন ইন্টু এন মাইনাস 1/2। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। পরবর্তী যেটা লেখা আছে, প্রুভ দ্যাট দ্য সেট ই ইকুয়াল টু এপসাইলন 1 1,0 and এপসাইলন 2 0,1 ইজ এ বেসিস অফ দ্য ভেক্টর স্পেস। এটা একটা বেসিস আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি টু প্রুভ দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সেট ই লেট আস কনসিডার দ্য রিলেশন। আমাকে দেখো বেসিস প্রমাণ করতে গেলে সর্বপ্রথম আমাকে কি দেখাতে হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে আমাকে কি করতে হয় না দেখো দু রকম নিয়মে করতে পারি আমরা। এই যে এরকম ভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারি, ওটা c1 এপসাইলন 1 প্লাস c2 এপসাইলন 2 ইকুয়াল টু থিটা। তাহলে কি c1 ইন্টু এপসাইলন 1 মানে কি হতো না 1,0, c2 ইন্টু এপসাইলন 2 মানে 0,1। সেখানে আমি পুট করলাম তাহলে কত আসছে c1, c2 ইকুয়াল টু 0,0। তার মানে আমরা বলতে পারছি c1 ইকুয়াল টু 0 অ্যান্ড c2 ইকুয়াল টু 0। যদি আমরা দেখতে পাচ্ছি c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ইকুয়াল টু যদি থিটা হয়, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট c1 c2 c3 করে বলেছিলাম না cn সবকটা যদি 0 হয়ে যায় তখন তারা কি হয় না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। কিন্তু এতটা দেখানোর মতো সময় আমাদের পরীক্ষার সময় থাকবে না। তো আমরা কি করব না এই যে এখানে যে সেট অফ ভেক্টরগুলো লেখা আছে দেওয়া আছে না, তার আমি ডেট ভ্যালুটা নিয়ে নেব। যেমন এখানে কত আছে 1 0 0 1, এই ডেট ভ্যালুটা কত আসছে না 1 নট ইকুয়াল টু 0। যদি ডেট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 আসে তখন আমরা ডিরেক্টলি বলে দেবো সেটা কি হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম।
এবার দেখো যাই আমি যে কোনো একটা ভেক্টর ধরে নিলাম, লেট যাই আলফা কমা বিটা বি আরবিটারি ভেক্টর অফ আর স্কোয়ারের মধ্যে যাই আমি যে কোনো একটা ভেক্টর ধরে নিলাম আলফা কমা কমা 2/2 অর্ডারের। কেন 2 অর্ডারের ভেক্টর ধরলাম? কারণ আমার এখানে যে অপশনটা আছে সেটা কত না 1,0 আছে। তাহলে দেন আলফা কমা বিটা এ কমা বি বিলংস টু আর। তাহলে যাইটাকে আমরা এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। দেখো যাই মানে কত না আলফা কমা বিটা, তাহলে আমি এখানে লিখতে পারি তো আলফা ইন্টু 1 প্লাস 0 প্লাস বিটা এ ইন্টু 1 প্লাস 0 প্লাস বি ইন্টু 0,1 ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এ এপসাইলন 1 প্লাস বি এপসাইলন 2। তাহলে এটার একটা কি না লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম। তাহলে আমরা লিখতে পারি কি না যাই বিলংস টু, তাহলে এই যে যাই যে ভেক্টরটা ধরেছিলাম যাই বিলংস টু লিনিয়ার কম্বিনেশন বা লিনিয়ার স্প্যান অফ এপসাইলন 1 কমা এপসাইলন 2। দ্যাট মিনস আর স্কোয়ার ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ ই। আবার ঘুরিয়ে আমরা বলতে পারি কি না যেহেতু ই ইজ এ সাবসেট অফ আর স্কোয়ার মানে কি আর স্কোয়ার মানে যে কোনো 2/2 অর্ডারের একটা ভেক্টর। তাহলে সুতরাং আমরা যেহেতু বলবো ই ইজ এ সাবসেট অফ আর স্কোয়ার, ই মানে কি এই যে ই যেটা আমি সেট ধরেছিলাম এই সেটটা কি না আর স্কোয়ারের একটা সাবসেট, কারণ আর স্কোয়ারের আন্ডারের মধ্যে অসংখ্য 2/2 অর্ডারের ভেক্টর আছে। তো সুতরাং সেক্ষেত্রে কি না ইটাকে আমি একটা সাবসেট বলতে পারবো আর স্কোয়ারের। তাহলে যেহেতু আমার ই ইজ এ সাবসেট অফ আর স্কোয়ার তাহলে আমরা বলতে পারবো কি লিনিয়ার স্প্যান অফ ই ইজ এ সাবসেট অফ আর স্কোয়ার। তার মানে লিনিয়ার স্প্যান অফ ই আমি এখানে প্রথমে বললাম আর স্কোয়ার ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ ই, আবার পরে বললাম লিনিয়ার স্প্যান অফ ই ইজ এ সাবসেট অফ আর স্কোয়ার। তার মানে এই দুটো থেকে আমরা বলতে পারি কি লিনিয়ার স্প্যান অফ ই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। দ্যাট মিনস ই ইজ দ্য বেসিস অফ আর কিউব। ঠিক আছে, তাহলে আশা করি তাহলে সর্বপ্রথম আমি তোমাদেরকে একটা কথা বলি যে স্যার এটা তো কিছু জিনিস এই মুহূর্তে মাথার মধ্যে ঢুকছে না বা ঢুকতে উপর দিকে চলে যাচ্ছে, যদি এরকম কোনো কিছু মনে হয় আমি একটা লজিক বলে দিচ্ছি, সেখানে কি আমাকে সর্বপ্রথম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তারপর আমি দেখবো যে এটার মধ্যে ওই ই মানে কি ই মানে আমার যে ভেক্টরটা দেওয়া আছে, আর আর মানে কি আর মানে হচ্ছে টোটাল ইউনিভার্সাল ভেক্টর। ঠিক আছে, ইউনিভার্সাল ভেক্টর। তো সুতরাং আমরা এটুকু একদম 100% লিখেই দেবো যে এল অফ ই ইজ এ সাবসেট অফ আর স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, এবার আমাকে শুধু দেখতে হবে আমার যে ভেক্টরগুলো দেওয়া আছে আমি একটা আরবিটারি ভেক্টর দিয়ে সেটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারছি কি না। যদি আমরা এই যে যেমন এটাকে লিখলাম 1,0 0,1 দিয়ে এ আর বি কে আমি লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখে দিলাম, যদি লিখে দিতে পারি তাহলে আমার এত আর প্রমাণ করার কোনো দরকার নেই, আমি ডিরেক্টলি বলে দেবো এটা কি হবে না বেসিস হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট দেখো একটা অঙ্ক দেওয়া আছে, সো দ্যাট দ্য সেট এস ইকুয়াল টু 0 1 1 1 0 1 এবং 1 1 0 ইজ এ বেসিস অফ আর কিউব। তাহলে বেসিস দেখতে গেলে আমাকে সর্বপ্রথম প্রমাণ করতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে না ডেল্টার ভ্যালুটা নট ইকুয়াল টু 0 দেখাতে হবে। যেহেতু নট ইকুয়াল টু 0 হয়ে গেছে তো সুতরাং এসটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার দেখো আমাকে কি দেখাতে হবে জেনারেট করছে কিনা। তো আমি কি বললাম আমি একটা যে কোনো আরবিটারি ভেক্টর নিয়ে নেব, সাপোজ যাই ইকুয়াল টু ধরে নিলাম কি না এ কমা বি কমা সি। আচ্ছা এ কমা বি কমা সি কে এই তিনটা ভেক্টরের আমি লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে দেখো যাই ইকুয়াল টু আমি ধরে নিলাম তিনটে স্কেলার r1 r2 r3, তাহলে r1 ইন্টু 0 1 1 প্লাস r2 ইন্টু 1 0 1 প্লাস r3 ইন্টু 1 1 0। সেখান থেকে আমরা লিখতে পারবো তো যাই মানে কত abc ইকুয়াল টু r2 প্লাস r3 r1 প্লাস r3 r1 প্লাস r2। এবার দেখো যেহেতু আমরা ক্রেমার্স রুল ওয়াইজ জানি ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই যেহেতু তিনটে সেট অফ ইকুয়েশন আছে এবং যে তোমার তিনটা ইকুয়েশন থেকে আমি কি করব না r1 r2 r3 তিনটা ইউনিক ভ্যালু পাবো। আচ্ছা r1 r2 r3 যদি তিনটা ইউনিক ভ্যালু পেয়ে যাই তাহলেই আমরা যাই ইকুয়াল টু এই যে দেখো তিনটে যে ভেক্টর ছিল তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে যাইকে প্রকাশ করতে পারবো। দ্যাট মিনস আমরা বলে দিতে পারবো কি না এটা একটা বেসিস অফ আর কিউব। ঠিক আছে, আর এত কিছু বোঝার আমার দরকার নেই। ক্লিয়ার? তো নেক্সট যেটা আছে সেটা ডিলিশন থিওরেম। হোয়াট ইজ দ্য ডিলিশন থিওরেম? তো ধরে নিলাম ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস যেটা হচ্ছে নন নাল ভেক্টর স্পেস স্প্যান্ড বাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, যেটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটকে স্প্যান করছে, যেখানে এস ইকুয়াল টু সেট অফ ভেক্টরস আলফা 1 আলফা 2 করে ডট করে আলফা এন, এবং ভি অলসো বি স্প্যান্ড বাই সুইটেবল প্রপার সাবসেট অফ এস। যদি ভি এই যে এই এস সেটটাকেও স্প্যান করে এবং এস এর একটা সুইটেবল সাবসেট যদি হয় সেই সাবসেটকেও যদি ভি স্প্যান করে তাহলে আমরা কি করতে পারবো না তাহলে এটাই বলতে পারবো যদি ভি একটা নন নাল ভেক্টর স্পেস হয় এবং এটা যদি এস সেটটা যদি একটা স্প্যান বাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট এস, যদি এস একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটকে স্প্যান করে তাহলে আমরা বলতে পারবো ভি কাকে স্প্যান করবে না এস সেটের একটা সুইটেবল প্রপার সাবসেটকেও কি করবে না সে স্প্যান করবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি এক্সাম্পল দিই তাহলে জিনিসটা ভালো করে বোঝাতে পারবো। দ্যাট ইজ সাম ভেক্টরস ক্যান বি ডিলিটেড ফ্রম দ্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট স্প্যানিং সেট অফ ভি। ঠিক আছে, যদি এটা ভালো করে বুঝতে না পারো একটা এক্সাম্পল দিচ্ছি ক্লিয়ারলি বুঝে যাবে। যেমন দেখো এখানে লেখা আছে আলফা 1 ইকুয়াল টু 1 2 0, আলফা 2 ইকুয়াল টু 3 -1, 1 and alpha 3 ইকুয়াল টু 4 1 1, so that s equal to alpha 1 alpha 2 alpha 3 is linearly independent। আচ্ছা দেখো তো যদি আমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয় তাহলে আমাকে সর্বপ্রথম কি নিতে হবে না এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নিতে হবে 1 2 0
3 মাইনাস 1 1 আর 4 1 1, এর ডেট ভ্যালুটা কত বেরোবে না এর ডেট ভ্যালুটা হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে আরে ডেট ভ্যালু তো 0, সরি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতে হবে, কারণ নাহলে তো আমরা ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে, ডিলিশন থিওরেম হতে গেলে কি হতে হবে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে। তো সুতরাং আমার এটা কি হয়ে গেল না 0 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে আমরা যেটা বলতে পারবো কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি, আমরা ধরে নিলাম একটা C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 ইকুয়াল টু 0। হ্যাঁ কিনা দেখো তো, C1 মানে স্কেলার রাশি, C1 ইন্টু আলফা 1 মানে কত, আলফা 1 মানে 1 2 0 প্লাস C2 ইন্টু আলফা 2 মানে কত 3 মাইনাস 1 1 প্লাস C3 ইন্টু আলফা 3 মানে কত 4 1 1 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি কম্বিনেশন করি C1 প্লাস 3C2 প্লাস 4C3 ইকুয়াল টু 0, দেখো আমরা পাচ্ছি 2C1 মাইনাস C2 প্লাস C3 ইকুয়াল টু 0, তারপর আমরা পাচ্ছি C2 প্লাস C3 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এই তিনটা থেকে আমরা যদি কম্বিনেশন করে মানে তিনটা থেকে আমি পরস্পরের মধ্যে করে দিচ্ছি, দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি C2 প্লাস C3 ইকুয়াল টু 0, দ্যাট মিনস C2 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত না মাইনাস C3। আচ্ছা C2 এর জায়গায় যদি আমরা মাইনাস C3 পুট করে দিই তাহলে আমরা এখানে কত পাচ্ছি না 2C1 মাইনাস C2 ইকুয়াল টু মাইনাস C3, তার মানে 2C1 প্লাস C3 ইকুয়াল টু 0, দ্যাট মিনস আমরা পেয়ে যাচ্ছি কত না C1 ইকুয়াল টু মাইনাস C3। ঠিক আছে, দেখো C1 ইকুয়াল টু মাইনাস C3। তো সুতরাং আমরা এখানে যে কোনো একটা ভ্যালু নিয়ে নেব, ধরে নিলাম যে কি না C1 ইকুয়াল টু 1, C1 ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমরা লিখতে পারি C3 ইকুয়াল টু মাইনাস 1, আবার C3 যদি মাইনাস 1 হয় তার মানে C2 ইকুয়াল টু 1। ঠিক না, তাহলে দেখো একটা আরবিট্রারি যে কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম, তাহলে আমি এখানে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কত পাবো C1 ইকুয়াল টু 1, তাহলে 1 ইন্টু আমরা লিখতে পারি কয় আলফা 1 ধরে নিচ্ছি 1 ইন্টু আলফা 1 প্লাস C2 মানে 1 ইন্টু আলফা 2 মাইনাস 1 ইন্টু আলফা 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্যাট মিনস ইকুয়াল টু থিটা। আমরা দেখো একে কি করলাম না লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তো আলফা 3 ইকুয়াল টু আলফা 1 প্লাস আলফা 2, অর্থাৎ এই যে আলফা 3টাকে আলফা 1 এবং আলফা 2 এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে সুতরাং এবার কি বলছে ডিলিশন থিওরেম ওয়াইজ এটাই বলতে চাইছে, যদি আমরা এই যে তিনটে ভেক্টর নিয়েছিলাম আলফা 1 আলফা 2 আলফা 3, এর মধ্যে কোনো একটাকে বাকি দুটোর আমরা যদি লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা ডিলিশন থিওরেম ওয়াইজ আমরা বলে দেবো কি না দ্যাট ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 কোমা আলফা 2। ঠিক আছে, ইকুয়াল টু আমরা বলতে পারি লিনিয়ার স্প্যান অফ আলফা 1 কোমা আলফা 2 কোমা আলফা 3। ঠিক আছে, তাহলে দেখো তো তাহলে আলফা 1 কোমা আলফা 2 ইকুয়াল টু আলফা 1 কোমা আলফা 2 কোমা আলফা 3, তাহলে সেখান থেকে কি না আমি আলফা 3টাকে ডিলিট করে দিলাম, আউট করে দিলাম। একই রকম করে আমরা তো এটাও বলতে পারি যে আলফা 2 ইকুয়াল টু আলফা 3 মাইনাস আলফা 1, এটাকেও লিখতে পারি। তো সুতরাং আমরা এখানে আলফা 2টাকে ডিলিট করে আমরা লিনিয়ার স্প্যান অফ আলফা 3 কোমা আলফা 1ও করতে পারি। আবার একই রকম করে আমি আলফা 1টাকে লিখতে পারি আলফা 2 আর আলফা 3 আকারে, তাহলে লিনিয়ার স্প্যান অফ আলফা 1টাকে আউট করে দিয়ে আলফা 2 আর আলফা 3 লিখতে পারি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তো এই হচ্ছে কি না আমার ডিলিশন থিওরেম। এবার দেখো রিপ্লেসমেন্ট থিওরেম কি বলা আছে না লেট আলফা 1 আলফা 2 আলফা 3 করে আলফা n বি দ্য বেসিস অফ এ ভেক্টর স্পেস ভি। এগুলো হচ্ছে কি না একটা ভেক্টর স্পেস ভি এর আন্ডারে বেসিস ওভার দ্য ফিল্ড এফ, and a non-zero vector beta of v is expressed as the অর্থাৎ একটা non-zero vector বিটাকে যদি আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি বিটা ইকুয়াল টু c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস c3 আলফা 3 করে ডট ডট করে কত না cn আলফা n, যেখানে ci বিলংস টু f, এবং কি না cj যদি আমি এমন কোন একটা cj পাই যেটার মানটা নট ইকুয়াল টু 0, তখন আমরা কি করতে পারবো উই রিপ্লেস বিটা ইন দ্য প্লেস অফ আলফা জে, অর্থাৎ সিজের সাথে যে ভেক্টরটা ছিল ধরে নিলাম সেটা হচ্ছে কি না আলফা জে ভেক্টর। তো আলফা জে ভেক্টরটার জায়গায় আমি কি করলাম না আমি একটা নতুন ভেক্টরকে রিপ্লেস করে দিলাম, সেটা হচ্ছে বিটা। তাহলে দেখো তো তাহলে আগে আমার সেট অফ ভেক্টর কত ছিল না আলফা 1 আলফা 2 করে ডট ডট করে একদম আলফা n পর্যন্ত সেট অফ ভেক্টর ছিল। এখানে দেখো আলফা জে মাইনাস 1 আলফা জে প্লাস 1 করে আলফা n পর্যন্ত একটা ভেক্টর ছিল। তো আলফা জে ভেক্টরটাকে আমি রিপ্লেস করে আমি কাকে নিয়ে আসলাম না আলফা যেটাকে বাদ দিয়ে আমি বিটা ভেক্টরটাকে মাঝখানে নিয়ে চলে আসলাম। তাহলে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 করে মাঝখানে বিটা দিয়ে আলফা জে প্লাস 1 আলফা n পর্যন্ত ইজ এ নিউ বেসিস অফ ভি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি না ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন? বলছে লেট এ বি এ n ক্রস n ম্যাট্রিক্স, দেন ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা ইন্টু in ইকুয়াল টু 0 ইজ সেড টু বি দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ a। ঠিক আছে, যদি একটা a n ক্রস n যে কোনো ম্যাট্রিক্স হয় তখন ডেট অফ a মাইনাস ল্যামডা ইন্টু in এটা কি হবে না একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে অফ a, মানে a এর হবে।
এবং সেটাকে ডিনোট করা হয় কি দ্বারা, না ফাই এ এক্স দ্বারা বা ফাই এ ল্যামডা দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু ল্যামডা ধরেছি তো ফাই এ ল্যামডা দ্বারা ডিনোট করা হবে। তো ফাই এ ল্যামডা মানে কি, সাপোজ এটা n ক্রস n ম্যাট্রিক্স a11 a12 করে a13 a21 a22 করে a23 an1 an2 করে n3 a মাইনাস ল্যামডা ইন্টু in মানে কি আই ল্যামডা ইন্টু আই মানে কি, আমরা দেখলাম n ক্রস n ম্যাট্রিক্সের সাথে আমরা একটা যে আইডেন্টিটি ম্যাট্রিক্স যার সঙ্গে ল্যামডা মানে কি ওর শুধুমাত্র ওই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো কি থাকবে না ল্যামডা থাকবে। এইভাবে যদি আমরা মাইনাস করতে থাকি তাহলে দেখো ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাথে শুধু মাইনাস হয়ে যাবে ল্যামডা, তাহলে a11 মাইনাস ল্যামডা a22 মাইনাস ল্যামডা a33 মাইনাস ল্যামডা এরকম করে ann মাইনাস ল্যামডা। তো এটাকে বলা হচ্ছে কি না একটা এটা ইকুয়াল টু যখন 0 হয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে নাকি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ভেক্টর স্পেস। ঠিক আছে, অর্থাৎ এই যে এর যে ডেট ভ্যালুটা কি হতে হবে না অবশ্যই 0 হতে হবে। তার মানে ডেট অফ a মাইনাস ল্যামডা ইন্টু in তার মানে কি না সাই এ ল্যামডা ইকুয়াল টু আমি লিখলাম সাপোজ c0 ল্যামডা টু দি পাওয়ার n প্লাস c1 ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c2 ডট ডট cn ইকুয়াল টু 0 ইকুয়াল টু তার মানে কি যেখানে c1 ইকুয়াল টু কত না -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ট্রেস এ আর cn ইকুয়াল টু ডেট এ। অত কিছু মনে রাখার দরকার নেই, আমরা ডাইরেক্ট এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটার মধ্যে ডাইরেক্ট অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করে দেবো। এবার দেখো ক্যালি হ্যামিল্টন থিওরেম কি বলছে, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। মারাত্মক ইম্পর্টেন্ট একটা থিওরেম, বলছে কি না প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে অবশ্যই কি করবে না সেটা স্যাটিসফাই করবে। তো ধরে নিলাম এ একটা n ক্রস n ম্যাট্রিক্স এস এন্ড ক্যারেক্টারিস্টিক অফ পলিনোমিয়াল অফ এ c0 x to the power n plus c1 x to the power n minus 1 করে cn, then c0 a to the power n plus c1 a to the power n minus 1 plus cn in equal to 0 হবে। অর্থাৎ যদি a একটা n ক্রস n ম্যাট্রিক্স হয় অফ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ a, তখন আমরা এই যে এই পলিনোমিয়ালটা আছে এই পলিনোমিয়ালটাই x এর জায়গায় a পুট করে দিলে আমরা এটা বলতে পারবো এর মানটা কত হবে না 0 হবে। দেখো ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়ে একটা অঙ্ক করে দিচ্ছি তাহলে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো সর্বপ্রথম যে অঙ্কটা লেখা আছে বলছে ফাইন্ড দা ইউজ ক্যালি হ্যামিল্টন থিওরেম ফাইন্ড a ইনভার্স ওয়্যার a ইকুয়াল টু 2,1 আর 3,5। ঠিক আছে, আচ্ছা তাহলে কি না আমাকে ক্যালি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই করে এর মানটা বের করতে হবে। তাহলে আমরা আচ্ছা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা জানি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইকুয়াল টু আমরা জানি কত না a মাইনাস ল্যামডা ইন্টু এক্স, তার মানে কি অর্থাৎ আমরা x ইন্টু i বললেও হবে। তাহলে আমি এখানে কি কত ধরবো না 2,1 আর 3,5, তার থেকে আমি যদি মাইনাস করি মাইনাস x, 0 0, x, তার মানে কত আসছে না 2 মাইনাস x 1 আর 3 আর আসছে 5 মাইনাস x। ঠিক আছে, এর যে ডেট ভ্যালুটা হবে এর ডেট ভ্যালুটা অবশ্যই কত হবে না 0 হবে। আচ্ছা এর ডেট ভ্যালুটা যদি 0 করে দিই তাহলে কত পাচ্ছি 2 মাইনাস x ইন্টু 5 মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা এখান থেকে পাচ্ছি x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই যদি করে দিই তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো a স্কোয়ার লিখবো, a স্কোয়ার মাইনাস 7a প্লাস 7 ইকুয়াল টু 0। আমাকে কি বের করতে হবে a ইনভার্স বের করতে হবে। আচ্ছা a যদি কমন নিই তার মানে কত পাচ্ছি a মাইনাস 7 ইন্টু i ইকুয়াল টু প্লাস 7টা এপাশে চলে এলে মাইনাস 7i হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি কি না এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি আর এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা কত পাচ্ছি না মাইনাস 7টা এপাশে চলে এলে 1/-7 ইন্টু a মাইনাস 7 ইন্টু i ইকুয়াল টু কত আসছে না এই এটা এই পাশে চলে গেলে a ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে a ইনভার্স ইকুয়াল টু -1/7 ইন্টু a মাইনাস 7 ইন্টু i। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা a ইনভার্স ইকুয়াল টু -1/7 করলাম। a মানে কত আছে, a মানে আছে 2135 মাইনাস 7 ইন্টু i1, i মানে কত আছে না 1001। আচ্ছা এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত পাচ্ছি না -1/7 ইন্টু 2 মাইনাস 7 মানে -5, 1 মাইনাস 0 মানে 1, 3 মাইনাস 0 মানে 3 আর 3 মাইনাস 7 মানে কত আসছে না -4। ঠিক আছে, সরি 5 মাইনাস 7 ইকুয়াল টু কত আসছে না -2। ঠিক আছে, তাহলে আমার কত আসছে ভ্যালুটা না ভ্যালুটা যেটা আসছে তাহলে -1/7 যদি গুণ করে দিই তাহলে কত আসছে না এটা হচ্ছে 5/7, এটা হচ্ছে -1/7, এটা হচ্ছে -3/7 আর এটা আসছে 2/7। ঠিক আছে, তাহলে এই হলো আমার কি না a ইনভার্সের মান আমার বেরিয়ে গেল। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম।
পরবর্তী বলা আছে দেখো ইউজ ক্যালি হ্যামিল্টন থিওরেম ফাইন্ড a টু দি পাওয়ার 50 a টু দি পাওয়ার 50 এর মান বের করতে বলেছে হোয়ার a ইকুয়াল টু 1101 এটা আমাকে লেখা আছে। তাহলে দেখো তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা জানি 1 মাইনাস এক্স আর এটা 1 এটা 0 1 মাইনাস এক্স এর ডেট ভ্যালুটা কি হবে না 0 হবে। তার মানে আমরা লিখতে পারবো 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে এখানে লিখে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম ওয়াইজ আমরা বলতে পারি কত না a স্কোয়ার মাইনাস 2a প্লাস i ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো এখান থেকে আমি লিখতে পারি তো a স্কোয়ার মাইনাস a ইকুয়াল টু একটা মাইনাস এ সমানের ডান দিকে চলে গেলে a হয়ে যাচ্ছে, প্লাস আইটা এই পাশে চলে এলে কি হয়ে যাচ্ছে না মাইনাস i হয়ে যাচ্ছে। আচ্ছা যদি আমরা a দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি না a কিউব মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a। আবার দেখো a স্কোয়ার মাইনাস a মানে আবার কি জানি না a মাইনাস i। আবার দেখো একে যদি আমরা আরো একটা a কিউব দিয়ে গুণ করে a দিয়ে গুণ করে দিই a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব ইকুয়াল টু সেই কত হচ্ছে না এটার সাথে গুণ করলে a স্কোয়ার মাইনাস a মানে আবার সেই কত আসছে না a মাইনাস i। এইরকম করে যদি চলতে থাকে আমরা যদি লাস্ট পর্যন্ত a টু দি পাওয়ার 50 মাইনাস a টু দি পাওয়ার 49 ইকুয়াল টু আমরা কি পাবো না a মাইনাস i পাবো। এবার দেখো তো এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার a কিউব a টু দি পাওয়ার 4 কেটে গিয়ে লাস্ট পর্যন্ত এটা কেটে যাবে। তাহলে লাস্ট আমার থাকবে কত না a টু দি পাওয়ার 50 মাইনাস a থাকবে ইকুয়াল টু এখানে টোটাল কটা না a করে 49 49টা আসছে। তার মানে না 49 ইন্টু a মাইনাস i চলে আসছে। আচ্ছা তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি তো a টু দি পাওয়ার 50 ইকুয়াল টু 49টাই আছে আর একটাই যদি চলে যায় তাহলে এখানে চলে আসছে কত না 50টা a মাইনাস 49i। আচ্ছা তাহলে 50 ইন্টু a মানে কত আছে a মানে আমরা জানি 1101 ছিল, তাহলে 1101 মাইনাস 49 ইন্টু 1001, ঠিক আছে না। তাহলে দেখো তো 50 মাইনাস 49 মানে 1, 50 মাইনাস 0 মানে 50, এটা 0 এটা 1, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার কি না a টু দি পাওয়ার 50 এর ভ্যালুটা বের করে নিলাম। আশা করি জিনিসটা বুঝতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার যেটা আসছে সেটা হচ্ছে আইগেন ভ্যালু। হোয়াট ইজ দ্য আইগেন ভ্যালু বলছে এ রুট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি দ্য আইগেন ভ্যালু অফ এ। অর্থাৎ বলতে চাইছে কি না একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যতগুলো রুট বেরোবে সেই রুটের সংখ্যাটাই হচ্ছে কি না আইগেন ভ্যালু। আশা করি কোনো ব্যাপার না, একদম ইজি জিনিস। দেখো আমরা এখান থেকে যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিই তাহলে সবথেকে বেশি সুবিধা হবে। আমরা এখান থেকে একটা এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, তো এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এক্স এর যে দুটো মান পাবো সেটাই হচ্ছে কিনা আইগেন ভ্যালু। আচ্ছা এখানে যেমন কি এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 পেলাম, দ্যাট মিন্স x ইকুয়াল টু 1,1, তাহলে এর আইগেন ভ্যালু কত না 1,1 হচ্ছে এর আইগেন ভ্যালু। ঠিক একই রকম করে বলতে চাইছে কি না এই যে এখানে বলছে যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের আমরা যে সলিউশনগুলো পাবো সেটাই হচ্ছে কিনা আইগেন ভ্যালু অফ এ হবে। পরবর্তী বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ দ্য ডেট এ। ঠিক আছে, দ্য প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, একটা স্কোয়ার ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুগুলোর প্রোডাক্টই কি হবে না ডেটে হবে। পরবর্তী এটা লেখা আছে ইফ এ হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স 0 ইজ অ্যান আইগেন ভ্যালু। যদি এ একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তার মানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি কি না সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যায় মানে ডেটের মানটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তখন সেক্ষেত্রে আমরা কি বলবো না এর একটা আইগেন ভ্যালু থাকবে সেটা হচ্ছে কিনা 0। আর আইগেন ভ্যালু অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় তো সুতরাং এর শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট থাকবে আর কোনো এলিমেন্ট থাকবে না, তাহলে সেই ডায়াগোনাল এলিমেন্টগুলোই তার কি হয়ে যাবে না আইগেন ভ্যালু হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমার বিভিন্ন রকম ম্যাট্রিক্সের এক্সাম্পলের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজে লেগেছিল। দেখো পরবর্তী এটা আছে ইফ ল্যামডা বি অ্যান আইগেন ভ্যালু অফ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দেন ল্যামডা ইনভার্স অলসো অ্যান আইগেন ভ্যালু অফ এ ইনভার্স। অর্থাৎ কি বলছে যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এ হয় তার একটা আইগেন ভ্যালু যদি ল্যামডা থাকে তাহলে এ ইনভার্সের আইগেন ভ্যালু কি হবে না ল্যামডা ইনভার্স হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। পরবর্তী যেটা লেখা আছে ইফ এ অ্যান্ড পি যদি দুটো নন এন ক্রস এন ম্যাট্রিক্স হয়, এ আর পি দুটোই যদি এন ক্রস এন ম্যাট্রিক্স হয় এবং পিটা যদি নন সিঙ্গুলার হয় তাহলে এ পি ইনভার্স এ পি হ্যাভ দ্য সেম আইগেন ভ্যালু। পি ইনভার্স এ পি এরও কি থাকবে না সেম আইগেন ভ্যালু থাকবে, এর যেমন আইগেন ভ্যালু থাকবে আর পি ইনভার্স এ পি এরও সেম আইগেন ভ্যালু থাকবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এই জিনিসটা এই সমস্ত জিনিসগুলো আমাকে কাজে রাখতে হবে। আর যদি পিটা নন সিঙ্গুলার না হয় তাহলে দেখো পি ইনভার্স আমি কিন্তু বের করতে পারবো না। ঠিক আছে, পরবর্তী একটা জিনিস লেখা আছে দেখো লেট এ ইকুয়াল টু 1 - 1 0 1 2 - 1 3, 2, -2 ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস অফ এ। এর আইগেন ভ্যালুটা বের করতে বলেছে। যখন আইগেন ভ্যালু বের করতে বলবে তো সুতরাং আমাকে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে নিতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত না 1 - x - 1, 0 1 2 - x - 1 3, 2, -2 - x। এর ডেট ভ্যালুটা কত হবে না 0 হয়ে যাবে। আচ্ছা এর ডেট ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট পর্যন্ত আমরা যদি এক্সপ্যান্ড করে দিই পাবো কত 1 - x ইন্টু x স্কোয়ার - 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি একবারটি x ইকুয়াল টু 1 আর একবারটি x ইকুয়াল টু প্লাস -1।
তার মানে এর আইগেন ভ্যালু কটা হচ্ছে না তিনটে, একটা 1 আর একটা হচ্ছে -1। তো এই হচ্ছে আমাদের কি না আইগেন ভ্যালু। আর এই আইগেন ভ্যালু বের করাই পড়বে, আর কিছু পড়বে না। এবার দেখো যেটা পড়বে সেটা হচ্ছে আইগেন ভেক্টরস। আইগেন ভেক্টরস কি বলছে, যদি একটা n × n ম্যাট্রিক্স হয় ওভার এ ফিল্ড F, a non-null vector x belonging to Vn(F) is said to be the eigenvector or characteristic vector of A if there exists a scalar lambda belonging to F such that Ax equal to lambda x। তো মনে রাখবে যদি Ax equal to lambda x হয়ে যায় তখনই সেক্ষেত্রে কি হবে না এক্সটাকে বলবো কি না আইগেন ভেক্টর বলবো, ঠিক আছে। যেখানে অবশ্যই মনে রাখতে হবে ল্যামডা হচ্ছে কি না ল্যামডা একটা স্কেলার কোয়ান্টিটি হবে, আর এটা কি না এটা হচ্ছে n × n অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে ওভার দ্য ফিল্ড F। আর এই যে এক্সটা হচ্ছে কি আমি যে নতুন ভেক্টরটাকে নিলাম, যেমন x1 x2 x3 এইভাবে যখন কোনো একটা নিলাম। তো আইগেন ভেক্টর বের করার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো খুব বড় হয়, আশা করা যাচ্ছে আইগেন ভেক্টর থেকে অঙ্ক দেবে না, আইগেন ভ্যালু থেকে অঙ্ক দেবে। দেখো তোমাদের এই যে ভেক্টর স্পেস রিলেটেড যে থিওরেমটা আছে পুরো কমপ্লিট থিওরেম করে দিলাম। নেক্সট পরের ক্লাসে আমি ভেক্টর স্পেস সম্পর্কিত বেশ কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আসবো। তাড়াহুড়ো করার জন্য আমার সামনে পরীক্ষা আসার জন্য আমি অতটা বেশি কনসেপচুয়াল বা অনেক বেশি ভালোভাবে থিওরেমগুলো এক্সপ্লেন করতে সময় পেলাম না। হয়তো আরও 2-3টা ক্লাস দিয়ে করলে সেই থিওরেমগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম। সামনে পরীক্ষা আছে, তো আমাদেরকে এই জন্য প্রিপারেশন নিতে হবে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।